সংবিধানের জন্য কিছু মৌল বৈশিষ্ট্য আছে, সেটার পরিবর্তনের বিষয় গণভোট। এখন যদি আমরা পার্লামেন্টারি পদ্ধতিকে কথার কথা বলছি, অথবা মানে প্রচলিত পদ্ধতির যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে পরে সেটা মোটা দাগে যেটা বলা যায় সেটার উপরে গণভোট হয়। এখানে যে গণভোটের যে কথাগুলো, যে বিষয়গুলো বলা হচ্ছে, সেটা আরো স্পেসিফিক ভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের উপর সংবিধান সংশোধন আরো অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে। তো সেই বিষয়টি আরো পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন তো সেইটা গণভোট হতে পারে, তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা বরাবর 6টি মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে, সেখানে তারা বলছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহারের, এবং একই সাথে তারা বলেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা তো সরকারকে তার উত্তর দিতে হবে। আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে, এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রম যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। সরকার তার স্বীয় বিবেচনা সেটা সিদ্ধান্ত দেবেন, কথা তো আমরা বারবার দলের পক্ষে বলেছি। তবে সাবজেক্ট যারা অপরাধ করেছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন, সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে। তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন, সেই বিচার প্রক্রিয়া, যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভালকার টুর্ক, তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার, তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘ, তিনি তো আবার এই কথা বলছেন। সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছে আমার সেটা যথার্থ আছে। আর যে 6টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না যেগুলো বলেছে সরকারের দায়িত্ব, সরকার কি বিবেচনা করবেন সরকার সে পদক্ষেপ। যে আমরা নোয়াখালীতে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ দেখেছি, তো এই যে নির্বাচনের আগে এমন সংঘর্ষ সেটি ছোট হোক আর বড় হোক, এটি কি আসলে আর দ্বিতীয়ত হচ্ছে এটি কি সাধারণ মানুষের দোদুল্যমান যারা আছে যে আমরা নির্বাচনে দেব কিনা ভোট কেন্দ্রে যাবো কিনা তাদের মধ্যে সংশয় সৃষ্টি করে না, এটা কোনো সংশয় থাকবে না। মানুষ প্রকৃতপক্ষে অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন। এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না, একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে না। এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু। সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দেবে। আর এই সমস্ত ছোটখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয়, দেশের যে হয় উপমহাদেশে এটা হয়, তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে, তারা এতে দৃষ্টি দেবে। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে পেরেছি, তারা কোনো ধরনের যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। আপনি যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে তাদের। সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে। আখের জামাত ইসলাম সহ 7টা রাজনৈতিক দল গতকালকে 5 দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছে এবং এটি হলো তাদের দাবিদার মধ্যে হলো জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন কিভাবে হবে সেটি একটা দাবি, ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন, এবং এই দাবিগুলো নিয়ে তারা এর আগে আন্দোলনে নেমেছে, আবারও তারা 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে। এই একটা বিষয়টা কিভাবে দেখছেন? আর একটা সাথে প্রশ্ন,
জামাত ইসলামের কালকে সহকারী সেক্রেটারি জেনারেল উনি কালকে বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিবিরের গণজোয়ার হয়েছে ঠিক একইভাবে নীরব বিপ্লবের মাধ্যমে আবারও ভোট বিপ্লব হবে জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু আপনারা বিএনপি বলছেন যে এটা তাদের বলতে পারেন, তাদের রাজনৈতিক দল, কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে এই ধরনের কোনো কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে মানে আকাঙ্ক্ষা, তৃণমূলের মানুষের যে সমর্থন, এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন, একটা যদি আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। 80 সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম থেকে বিএনপি যেতে 80 সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি 91 সালে, 91 সালে তো ওখানে জামাত তো যেতেন, অথবা 81 সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাস্টিস সাত্তারের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, তো সেখান থেকে তো যেতেনি, জামাত যেতেনি, জামাতেরও তো প্রার্থী ছিল, তারা তো সেখান থেকে তো যেতেনি। আবার আমরা যদি দেখি 71-এর যুদ্ধের পরে তখন তো সবই ছাত্রলীগ, আওয়ামী লীগ, তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে, তারপরে মান্না ভাই জিতেছে চারশুতে, জাসদ, তখন তারা আওয়ামী লীগ বেরিয়ে গেছে। তো 73 নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি? না, জাসদ জিতেছে। তারা করেছে, মানে কারচুপি করেছে, অনেক কিছু মানে জোর জবরদস্তি করেছে, ভোট ডাকাতিও করেছে, তারপর আওয়ামী লীগ জিততো 73 নির্বাচন। ওগুলো না করলে খন্দকার মোস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে নিয়ে আসা, জলিলের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা, এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিততো। কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে, এটার কোনো কারণ নেই। ভাই, আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই বিএনপি তাদের প্রার্থীদের নামে তালিকা ঘোষণা করবে, এইটার কাজ কতদূর এগিয়েছে? কাজ চলছে, তার নানাভাবে চলছে, কিন্তু কবে, কখন, কোন তারিখে ঘোষণা করবে এইটা তো এখনো আলোচনা হয়নি। পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনার যে তালিকা দেখেন ওটা ওই গণমাধ্যম বা ওদের নিজস্ব তালিকা, ওটা বিএনপি তালিকা। যখন অফিসিয়ালি যখন বলা হবে যে এইটা হলো বিএনপির তালিকা, তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন, অন্য কিছু সম্ভাব্য কতদিনের মধ্যে এই তালিকাটা দেখতে যেতে পারে? সেটা আমি বলতে পারবো। দলকে দেখছে, তারা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা একটা দাবিতে রাস্তায় নামার পরিকল্পনা করছে। এছাড়া তারা প্রতীক পাওয়ার জন্য এই বিশেষ সামান্য বিষয় এটা নিয়ে রাস্তায় নামার জন্য সরকার এটার জন্য রাজপথে নামা হুঁশিয়ারি দিচ্ছে। এগুলো তো হচ্ছে একটা জিনিস হচ্ছে যে আমি আগেও বলেছি, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আলাপ আলোচনা। গণতন্ত্র মানে আলাপ আলোচনা, মানে জোর খাটানো, প্রেশার দিতে হয়। সেটা হচ্ছে একবার উপযুক্ত পয়েন্টগুলো উত্থাপন করে তারপরে সেখানে বিক্ষোভেরও সুযোগ আছে, সেখানে সবকিছুই সুযোগ আছে। কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন কোনো বিষয়, একটা রাষ্ট্রকে যদি ফাংশনাল করতে হয়, একটা রাষ্ট্রের যদি গণতান্ত্রিক বিকাশ আমরা চাই, তাহলে সেখানে পয়েন্ট অফ নো রিটার্নের কোনো জায়গা নেই, না হলে হবেই না, করবো না। এইটা আমার মনে হয় যে ঠিক না, তাদের বোধোদয় হবে এবং সেটা তারা সত্যি। আমি আগেই বলেছি জুলাই সনদের কিছু কিছু বিষয় আছে যেখানে সংবিধান সংশোধন করতে হবে, আবার কিছু বিষয় আছে সেটা হয়তো এক্সিকিউটিভ অর্ডারে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা সাধারণ আইন প্রণয়ন করে করতে। সাধারণ আইন যদি প্রণয়ন যদি আপনি করেন তাহলে পার্লামেন্ট লাগবে, আর যদি পার্লামেন্ট ছাড়া যদি সাময়িকভাবে করেন তাহলে প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে। তো সেটা কোন কোন ক্ষেত্রে কি কি বিষয়, এটা তো এখনো পরিষ্কার করেনি। মানে ওই জুলাই সনদে যারা ঐক্যমত কমিশন যারা কাজ করছেন তারা এই ব্যাপারে তো এখনো কোনো কিছু পরিষ্কার করে বলেনি। শুধু আমরা এইটুকু জেনেছি যে এখানে অনেক বিষয়, প্রায় আমি যতটুকু জানি আমার মনে করছে যে 47টার মতো আছে, পয়েন্টস আছে যেটা সংবিধান সংশোধন করতে হবে। তো যদি তাই হয় তাহলে এটা এখন কি করে সম্ভব? আইনি ভিত্তি কিভাবে দিবে? আইনি ভিত্তির একটা কমিটমেন্ট থাকতে হবে, যেই ক্ষমতায় আসুক
সংবিধান সংশোধন করতে হলে যেহেতু সবাই স্বাক্ষর করছে, তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে, সেভাবে অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন যেটা পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে যেটা করা দরকার সেটা এমনি সেটা তো হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে সেটা করা সম্ভব, সেভাবে। তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার। আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয় তাহলে সেটা সেই কোন বিষয় সেগুলো ঐক্যমত কমিশন এটা জানাক জনগণকে, জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। সেখানে বিএনপির কি মত, তখন তারা সেই মতামত দেবেন। এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে, তাহলে মানুষরা কি জানবে? আমাদের মতো লেম্যানরা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কার কি দায়িত্ব? আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলক ভাবে একটা জিনিস করা, সেটা এক জিনিস, কিন্তু আপনার আইনি প্রক্রিয়া ঠিক রেখেই কাজটা করতে হবে। সাংবিধানিক প্রক্রিয়াটা ধারাটা ঠিক রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা আইনি বৈধতার মধ্যে দিয়েই তো তাদেরকে কাজ করতে হবে। তো এটা যদি করতে হয় তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আইনীকরণ করতে হবে, সংবিধান সংশোধন করলে এক ধরনের, তারপরে যদি পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে করতে হয় তাও পার্লামেন্ট লাগবে, নির্বাচিত পার্লামেন্ট লাগবে। আর তাছাড়া যদি এক্সিকিউটিভ অর্ডার অথবা প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয়, অর্ডিন্যান্স জারি করে যদি করতে হয়, তাহলে সেটা নিয়ে আপনার সেটা কোন বিষয় কোন পয়েন্ট করা যাবে সেগুলো তো আগে অবহিত করতে হবে। না করেই সেটা তো আপনারা সবাই বসেছেন, স্বাক্ষর দিয়েছেন, এনসিপি ছাড়া সবাই স্বাক্ষর দিয়েছেন। তো তাহলে সেগুলো আপনারাই বসে ঠিক করুন, রাস্তায় না আসে আপনারা একটা আলাপ আলোচনা করে সেটা করলেই তো জনগণের মধ্যে আর কোনো সংশয় থাকবে। জনগণকে মানে রাস্তার মধ্যে স্লোগান তুলে, কার বিরুদ্ধে স্লোগান তুলে? স্লোগান যে সরকারের মানে আপনারা সবাই মিলেই তো বসানো, যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, 5ই আগস্ট পর্যন্ত যারা নিরন্তর ভাবে কাজ করেছে, তারাই তো এই ঐক্যমতের যে কমিশন, সেই কমিশনে তারা মতামত দিয়েছেন, কথা বলেছেন। কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল, তারপর তাদের মধ্যে কামাল হোসেন তিনিও গিয়েও স্বাক্ষর করেছেন। তো এতদূর যখন এগিয়েছে, তো বাদ বাকিটা তো এগোতে তো আর কোনো অসুবিধা ছিল না। একটা লাস্ট প্রশ্ন, যেটা হলো গতকালকে আমরা দেখি একটা নিউজ গণমাধ্যমে আসছে, সেটা হলো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিহার, তিনি বলেছেন যে ভারতের সঙ্গে 10টা চুক্তি তারা বাতিল করেছে এবং সেই সাথে আরো যেগুলো চুক্তি সেগুলো বিবেচনাধীন আছে। এবং একই জায়গাতে গতকালকে আবার পররাষ্ট্র উপদেষ্টার সাথে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে এই বিষয়ে, তখন তিনি বলছেন আমি বিষয়ে কোনো মন্তব্য করবো না। দুই উপদেষ্টার এমন মন্তব্য আসলে কিভাবে দেখছেন? এটা তো একটা সরকারের মানে যে আর্টিকুলেশনটা নষ্ট। মানে সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়ে প্রতিটি উপদেষ্টা একই সুরে কথা বলবে, তখনই না সেটা অত্যন্ত আর্টিকুলেট সরকার মানে এবং সেটা অত্যন্ত দক্ষ সরকার বলেই মানুষের কাছে বিবেচিত। কিন্তু যদি ভিন্ন মত হয়, দুজনের যদি দুই রকম বক্তব্য হয়, তাহলে তো একটা কনফিউশন তৈরি হবে জনগণের, সংশয় তৈরি হবে যে তারা কে সঠিক বলছেন, কে বেঠিক বলছেন। এটা নিয়ে তো অবশ্যই এক ধরনের সন্দেহ সংশয় তৈরি হবে। এইটাকে নিরসন করলে আমার মনে হয় সরকারের বক্তব্য যে আপনারা 10টি পয়েন্ট বাতিল করেন, সেই পয়েন্টগুলো কি কি, তাহলে সেটা প্রত্যেকটারই উপদেষ্টার মানে এই বিষয়ে একমত হইতে তারা করেছেন, তাই না? তিনি করেই থাকেন। তো উপদেষ্টা পরিষদ তারা কোথাও বসে আলাপ করে এটা করেছে জানা থাকে। তো সেটা যদি না করেন তাহলে দ্বিমত দুই ধরনের হচ্ছে এখানে। তো সেটা পরিষ্কার করতে হবে অর্থনৈতিক সরকারকে, সেটা পরিষ্কার করে জনগণকে জানাতে হবে।